প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এডমিশন টেস্ট দিচ্ছ, তোমাদের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। এর মধ্যে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে। তোমরা যারা অনেকেই চান্স পাওনি, তোমরা হতাশ হয়ে গেছে, এত পরেও মেডিকেলের চান্স হইলো না। এখন ঢাকা ভার্সিটির ফিজিক্স এর এমসিকিউ গুলো কিভাবে দাগাবো, বা ম্যাথ, এতগুলো ফিজিক্সের ম্যাথ আসে, এগুলো দাগাইতে পারবো কিনা, তোমরা এই সন্দেহে বা এই ডিপ্রেশনে তোমরা অনেকে পড়ার থেকে পিছিয়ে যাচ্ছ। এটা কখনোই করবে না। তোমরা বিগত বর্ষের 5টা বা 6টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে সলভ করবে। ক্লাসটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো সূত্র আছে, অর্থাৎ বইয়ের প্রায় সূত্রগুলোই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। এখানে সূত্রগুলো নিয়েও আলোচনা করে দেয়া হয়েছে। ইউনিভার্সিটির 2020-21 সেশনের প্রশ্ন সলভ করব। এই 2020-21 সেশনে তোমাদের কি কি প্রশ্ন চলে আসছিল সেগুলো এবার দেখা যাক। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি ছিল, একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ন্যূনতম। পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ হয়, তবে ধারকটিতে সঞ্চিত শক্তি কত গুণ হবে? এটা তোমরা কিভাবে করবে? তার আগে তোমরা যে সূত্রটা মনে রাখবা, ইউ সমানুপাতিক ডি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখো তাহলে এখানে কি লেখা যাবে? ইউ নট ইকুয়াল ডি নট লিখতে পারবে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, এবং 2 নাম্বার ইকুয়েশনে লেখো ইউ টু ইকুয়াল ডি টু। এখন তোমাদেরকে এখানে যেটা বের করতে হবে, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন ইউ টু এর মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে 2 ডিভাইডেড 1 করে দাও। এখানে করলে তোমরা এখানে যেটা পাবা সেটা কি পাবা দেখো, ইউ টু ডিভাইডেড ইউ নট ইকুয়াল ডি টু ডিভাইডেড ডি নট। তাহলে এখানে কত করছে? দ্বিগুণ করছে। যদি দ্বিগুণ করে তাহলে তোমরা ইউ টু ইকুয়াল ইউ নট ইকুয়াল এখানে টু ডি নট লিখতে পারো। তাহলে এখানে কি হবে? ডি নট, ডি নট কেটে দাও। তাহলে ইউ টু ইকুয়াল তোমরা কি পাচ্ছ? টু ইউ নট পাচ্ছ। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো। এখানে বলছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে এ কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? দেখো, এটার ক্ষেত্রে কিভাবে করবা তোমরা। আমরা কিউ ইকুয়াল কি জানি? কিউ ইকুয়াল জানি আমরা আই টি জানি। তাহলে এখানে আই ইকুয়াল কি লেখা যাবে? কিউ বাই টি লেখা যাবে। এখন দেখো, তোমরা আবার জানো টি ইকুয়াল ওমেগা ইকুয়াল, তোমরা এই সূত্রটা অনেক পড়ছো, ওমেগা ইকুয়াল 2 পাই/টি। এটা তোমরা এখান থেকে তোমরা যেটা লিখতে পারবে সেটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই ডিভাইডেড ওমেগা, এটা তোমরা লিখতে পারবা। তাহলে আই ইকুয়াল কি লেখা যাবে এখন? এখানে তোমরা লিখতে পারবা কিউ ওমেগা ডিভাইডেড 2 পাই। অর্থাৎ অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তারপর নেক্সট যে প্রশ্নটা দেয়া আছে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি হবে? এটা হবে বি নাম্বার, যেটা আছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তারপর নেক্সট যে প্রশ্নটা দেয়া আছে, কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দূরদৃষ্টি। অর্থাৎ দূরদৃষ্টি দূরীকরণের জন্য উত্তল লেন্স, আর ক্ষীণ দৃষ্টির জন্য কি হবে তাহলে? অবতল লেন্স। এটার জন্য হবে অবতল লেন্স ব্যবহার করা হবে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? বি নাম্বার। নেক্সট যে প্রশ্নটা আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে বলছে বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি কি? এখন কি কণা সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে তুমি যদি বের করো বিক্রিয়ার পূর্বের প্রোটন, বিক্রিয়ার পূর্বের প্রোটন, দেখো কত হবে? 13 + 2 কত হচ্ছে? 15 হচ্ছে। এবং পরের প্রোটন কত হবে? পরের প্রোটন তোমার হচ্ছে, এখানে পরের প্রোটন হচ্ছে 14 + x। তাহলে তুমি এখানে লিখতে পারবা 14 + x ইকুয়াল 15। তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এখানে কে অনুপস্থিত? একটা প্রোটন অনুপস্থিত এখানে। তো এরপর যে প্রশ্নটা দেয়া আছে, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? এখন কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যেটা জানো, টি এর সাথে এল এর সম্পর্কটা কি? টি সমানুপাতিক √L, এটা আমরা জানি। তাহলে দেখো, এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, T2 ডিভাইডেড T1 ইকুয়াল √L2 ডিভাইডেড L1 আমরা লিখতে পারবো এখান থেকে। তাহলে এখন জাস্ট মানগুলো বসাই নাও। কিভাবে বসাবো? এখানে আদি দোলনকালকে তোমরা কি ধরো? আদি দোলনকালকে T1 ধরো, এবং
50% যে দোলনকাল বৃদ্ধি হয়েছে এর জন্য টি টু ইকুয়াল কি লিখতে পারবা, টি টু ইকুয়াল এখানে 50% বৃদ্ধি যেটা এটা হলো T1 প্লাস T1, অর্থাৎ এটা তোমরা এইভাবে লিখতে পারবা T1 প্লাস T1 এর 50%, 50%। তাহলে কত হচ্ছে T2, T2 হচ্ছে 1.5 T1, 1.5 T1 হচ্ছে। এখন জাস্ট মানগুলো বসাই দাও এখানে। T2 এর মান কত হবে, 1.5 T1 ডিভাইডেড T1 ইকুয়াল এখানে হবে রুট L2 ডিভাইডেড L1, এটা হবে। তাহলে দেখো এখানে L2 ইকুয়াল কি লেখা যাবে, এখন L2 ইকুয়াল লেখা যাবে 2.25 L1। এখন তোমাকে এখান থেকে যেটা বের করতে হবে শতকরা দৈর্ঘ্যের পরিমাণ, যেহেতু সবগুলাই পার্সেন্টেজে দেয়া আছে। এখন শতকরা দৈর্ঘ্যের পরিমাণ যদি বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কি সূত্র লেখা যাবে, দেখো শতকরা, তোমাকে যেটা বের করতে হবে, দুঃখিত, শতকরা দৈর্ঘ্যের পরিমাণ, অর্থাৎ শতকরা দৈর্ঘ্যের পরিমাণ যদি বের করতে হয় তাহলে উপরে লিখতে পারবা ডেল এল ডিভাইডেড, তুমি নিচে লিখতে পারবা L1 ইন্টু দিয়ে 100%, এটা তুমি লিখতে পারবা। তাহলে দেখো এই ডেল এল ইকুয়াল আমরা কি জানি, L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু 100%, এটা আমরা জানি। তাহলে এই জায়গায় এখন L2 এর মানটা জাস্ট বসাই দাও, 2.25 L1 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু 100%। এখন এটা ক্যালকুলেশন করলে কত পাবা তোমরা, ক্যালকুলেশন করলে আমি এই লাইনটা জাস্ট উপরে লিখতেছি 1.25 L1 ডিভাইডেড L1 ইকুয়াল ইন্টু দিয়ে 100%, এটা পাবা। তাহলে এই জায়গায় দেখো L1 L1 কাটা যাবে, তাহলে 1.25 আছে, কি হবে 125 অ্যান্সার। তারপর দেখো নেক্সট যেটা দেয়া আছে, কোনো আদর্শ গ্যাসের কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে, এটা তোমরা কিভাবে করবা। তার আগে সিআরএমএস এর যে সূত্রটা আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে সিআরএমএস ইকুয়াল কি লিখতে পারবা, √3RT ডিভাইডেড এম লিখতে পারবা। তাহলে সি এর সাথে টি এর সম্পর্ক কি হচ্ছে, সমানুপাতিক, রুট দিয়ে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক হচ্ছে এখানে। তাহলে তুমি এটাকে এখন লিখতে পারবা C2 ডিভাইডেড C1 ইকুয়াল √T2 ডিভাইডেড T1। তাহলে কত গুণ বৃদ্ধি করছে, 4 গুণ। তাহলে C2 ডিভাইডেড C1 ইকুয়াল √T1 ডিভাইডেড T1, অর্থাৎ T2 এর মানটা কত হবে এখানে, 4T1 হবে। তাহলে T1 কেটে দাও, তাহলে C2 ইকুয়াল তুমি এখানে পাচ্ছ কি 2, C2 ইকুয়াল 2C1 পাচ্ছ। তাহলে কত গুণ বৃদ্ধি করা হলো, দ্বিগুণ, অর্থাৎ সাথে অ্যান্সার কি হবে, সি নাম্বার। তারপর নেক্সট যেটা আছে দেখো, 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌল থাকে, এই প্রশ্নটা একটু ঠিক করে নাও, এখান থেকে কেটে দাও এটা। মৌলের 1/16 অংশ এখানে লিখে নাও, অবশিষ্ট জাস্ট দেখো কিভাবে সলভ করা লাগে, এটা খুব শর্টকাট উপায় তোমরা সলভ করতে পারবা। অবশিষ্ট থাকে, তাহলে এর অধ্যায়ু কত, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অধ্যায়ু কত। এখন এই অধ্যায়ু কত এটা কিভাবে বের করবা, দেখো এটা কিন্তু খুব শর্টকাট উপায়ে বের করবা। এই অধ্যায় যদি বের করার ক্ষেত্রে আসে তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তোমরা যেটা লিখতে পারবা, টি হাফ ইকুয়াল টি ডিভাইডেড এন লিখতে পারবা, টি ডিভাইডেড কি লিখতে পারবা, এন। এই এন এর মানটাই তোমাদেরকে বের করতে হবে। এন এর মানটা কিভাবে বের করবা, দেখো এখানে যত অংশ অবশিষ্ট, এই অবশিষ্টটা আগে লিখে নাও। তাহলে 1/16 ইকুয়াল এখানে কি লেখা যাবে, 1 ডিভাইডেড 2 নিয়ে আসতে হবে তোমাদের, এখানে 2 টু দি পাওয়ার 4। এখন এটাকেই যদি লেখো কিভাবে লিখবা, এন এর মান বের করার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার এন, এই এন এর মান কত হচ্ছে, তাহলে এন এর মান হচ্ছে 4, জাস্ট এখানে 4 বসাই দাও, অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ 14 ডিভাইডেড 4, অর্থাৎ এখানে অ্যান্সার কত পাবা, অ্যান্সার পাবা 7.2, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে 7.2। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, কোন দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল
মান 10 ভোল্ট, তড়িৎচালক বলের শীর্ষ মান কত? এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ERMS ইকুয়াল, তোমরা লিখতে পারবা ই নট ডিভাইডেড √2। এখান থেকে তোমাদেরকে বের করতে হবে ই নট এর মান। তাহলে ই নট ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা √2 ইন্টু ERMS। তাহলে এখানে ERMS এর মানটা বসাই দাও, √2 ইন্টু 10। এখন এটা যদি ক্যালকুলেশন করো তোমরা এখানে পাবা 14.14, অর্থাৎ এটার অ্যান্সার কত হচ্ছে ডি নাম্বার 14.14 ভোল্ট। এটা অ্যান্সার হচ্ছে এটা। তারপর নেক্সট যে প্রশ্নটা সেটা দেখো, এ এর মান কত হলে a ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস কে এবং b ইকুয়াল ai প্লাস j ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন লম্বের ক্ষেত্রে আমরা কি জানি? লম্বের ক্ষেত্রে জানি ডট গুণফল যদি 0 হয় তাহলে সেটা কি হবে? লম্ব হবে। তাহলে এই দুটো জাস্ট ডট গুণফল করে দাও, কি হবে? 2a, তারপর প্লাস দিয়ে হবে 2, তারপর মাইনাস কে নাই যেহেতু ইকুয়াল কি দিয়ে দাও? 0 দিয়ে দাও। তাহলে a ইকুয়াল কত পাচ্ছ? -1 পাচ্ছ। তাহলে এটা অ্যান্সার কি হবে? -1। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্যের নিশ্চল দৈর্ঘ্যের কি হবে? অর্ধেক হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দেখো এবার, কত বেগে চললে, এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি L ইকুয়াল L0 √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে দেখো এটার ক্ষেত্রে L ডিভাইডেড L0 ইকুয়াল √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এখন এখানে L ডিভাইডেড L0 যেটা আছে এটা কি বলছে? অর্ধেক। তাহলে এটা হাফ করলাম, আর এখানে কি হবে? ইকুয়াল দিয়ে √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এটা থাকলো। তাহলে রুটটা এখন তুলে দিতে গেলে কি করতে হবে? এটা আমাকে স্কোয়ার করে দিতে হবে। 1/4 মাইনাস 1 একবারেই লিখে দিচ্ছি এটা, তার এটা হবে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মান যদি বের করো তাহলে কি হচ্ছে? -3/4, অর্থাৎ একবারেই যদি লেখো এটা 3/4, আর এখানে হবে ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল কি লেখা যাবে এখানে? √3 ডিভাইডেড 2 ইন্টু সি, অর্থাৎ তুমি কি লিখতে পারবা? √3 ডিভাইডেড 2c। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট যেটা প্রশ্ন, একটি ভর m ভরের একটি বস্তু ঘর্ষণহীন একটি তলে ভি বেগ, এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, সেটা লেখো ভি বেগ। এখানে কি হবে? ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। স্প্রিং এর বল ধ্রুবক কে কতটুকু সংকুচিত হবে সেটা বের করতে হবে। এটার ক্ষেত্রে দেখো এটা একদম ইজি প্রশ্ন, সেটা কি হবে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে উভয় দিক থেকে কি উঠে যাবে? হাফ হাফ উঠে যাবে। তাহলে এক্স ইকুয়াল তুমি এখানে লিখতে পারবা, কি লিখতে পারবা? এম ডিভাইডেড কে, এটা রুট দিয়ে ইন্টু দিয়ে কি হবে? ভি হবে। অর্থাৎ অ্যান্সার কি হবে? √m/k ইন্টু ভি, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এটা কি হচ্ছে? অ্যান্সার। তারপর দেখো 12 যেটা, সেটা বলছে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? এটা কি হবে? এটা হচ্ছে ডি অ্যান্সার। তারপর দেখো নেক্সট যেটা প্রশ্ন, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষণে চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং চিদ্বয় থেকে পদ্মার দূরত্ব পদ্মা ডি দূরত্বে অবস্থিত। পদ্মার ওপর প্রতি একক প্রস্থের ডোরার সংখ্যা কত? এটার ক্ষেত্রে আমরা বিটা ইকুয়াল এমনিতেই যে সূত্র জানি সেটা হলো ল্যামডা ডি ডিভাইডেড ডি। এখন এখানে যেটা বলছে প্রতি একক প্রস্থের ক্ষেত্রে মনে রাখবা তোমরা একটু, প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা 1/β হবে। কি হবে? 1/β। তাহলে এই সূত্রটাকে উল্টাই দিলে কি হবে? ডি ডিভাইডেড ল্যামডা ডি। যেটা অপশনে কোনটা? সেটা হলো বি নাম্বার, ডি ডিভাইডেড ল্যামডা ডি। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা, সেটা দেয়া আছে একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং 84 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রথমেই যেটা তোমাকে বের করতে হবে, যেহেতু বৃত্তাকার পথে চলমান আছে তাহলে কেন্দ্রমুখী ত্বরণ আছে এখানে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে আমরা যেটা বের করতে পারবো সেটা হলো এ ইকুয়াল, তোমরা এখানে লিখতে পারবা ভি স্কোয়ার ডিভাইডেড আর। এখন
ভি এর মান কত দেওয়া আছে 6, এখন 6 এর উপর যদি রুট দাও তোমাদের হবে 36 আর ডিভাইডেড আর এর মান দেওয়া আছে 12, তাহলে তুমি এখানে পাচ্ছ 3, কি পাচ্ছ 3 পাচ্ছ। তারপর এখানে কত বৃদ্ধি পাচ্ছে, এটাকে বৃদ্ধিটাকে আমরা a প্রাইম দিলাম, সেটা হলো 4। এখন এখানে ওই মুহূর্তে বস্তুটি ত্বরণের মান কত, এখন মোট ত্বরণ যদি বের করতে চাও তুমি, তাহলে a ইকুয়াল, অর্থাৎ এটাকে আমরা প্রাইম দিলাম আর এটাকে ডাবল প্রাইম দিয়ে লিখলাম, তাহলে a ইকুয়াল তোমাকে যেটা করতে হবে a প্রাইম স্কয়ার প্লাস a ডাবল প্রাইম স্কয়ার করে দিলেই আমরা এখানে কি পেয়ে যাব, ওই মুহূর্তে বস্তুটির ত্বরণ পেয়ে যাব। তাহলে এটার মান কত আসছে 3 স্কয়ার প্লাস এটার মান কত হচ্ছে 4 স্কয়ার। তাহলে তুমি এটা যদি ক্যালকুলেশন করো কত পাবা, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমি বিগত 5 বছরে ঢাকা ইউনিভার্সিটির যে ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল এগুলো সলভ করে দিয়েছি। এগুলোর মধ্যেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তা কমেন্ট সেকশনে জানায়ও, আমি সেগুলো আবার সলভ করে দিব তোমাদেরকে। তোমাদের যাদের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, টেনশন করিও না, তাহলেই দেখবে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবা তোমরা। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই।